প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের চতুর্থ বর্ষের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা আজকের শেষ ক্লাসে চলে এসেছি। আমাদের এটা চ্যাপ্টার 7, আজকের আমাদের শেষ লেকচার। তো আমাদের লেকচারটা মূলত যেভাবে আছে এটা আমরা নিজেরা পড়লেও পারা যায়। তো তারপরে আমরা যেহেতু আমাদের আজকের শেষ লেকচার, আমরা এখন চেষ্টা করি যে কি কি টপিক এখানে আছে সেগুলো একটু দেখে আসার। তো আমাদের মূলত টপিকগুলোর মধ্যে যেসব বিষয়বস্তু আমরা ইনক্লুড করেছি সেগুলো বেশিরভাগই আমাদের আগেও এক্সপিরিয়েন্স আছে। তো এখন দেখা যাক দেখে আমাদের এর মধ্যে আমাদের কি কি টপিক আছে। তো আমরা এই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেটা, সেটার বাংলাদেশের ক্ষেত্রে প্রয়োজনীয়তা আছে কিনা সেটা আমরা দেখতে চাই, দ্য নেসেসিটি অফ এফডিআই ইন বাংলাদেশ। এরপরে আমরা বলছি যে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। তো আমরা জানি যে ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন, তো সেটার ক্ষেত্রে যে বাংলাদেশের এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি আছে, কর্তৃপক্ষ যেটা আছে, সে কিভাবে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে বাংলাদেশে অ্যাট্রাক্ট করতে পারে, তার জন্য সে কি কি পলিসি নিয়েছে, অর্থাৎ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমার দেশে বাড়ুক, এটা অথরিটি চায়। তো সেক্ষেত্রে তারা কি কি পদক্ষেপ নিয়েছে সেটা আমরা দেখতে চাই। তো আমাদের এখন বেবজার ওয়েবসাইট আছে, সেখানে গেলে আমাদের এখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের জন্য কি কি পলিসি সেটা আরো ডিটেলস এখানে ব্যাখ্যা করা আছে। তো এখন আমরা আসি, আমাদের কথা শুনতে অসুবিধা হলে আমাকে পরে আবার জানাবো। ওকে, তো এখন আমরা আসি, আমরা দেখছি যে দ্য নেসেসিটি অফ এফডিআই ইন বাংলাদেশ। তো আজকের আমি পড়ে যাই আর তোমরা আমাকে একটু ব্যাখ্যা করে যাও, তাহলে সুবিধা হয়। তো এখন কে আছো তোমরা, কে বলতে চাও? শামিমা নাসরিন বলো, ফার্স্ট পয়েন্টটাকে আমাকে একটু ব্যাখ্যা করে দাও। আমরা যে বলছি যে আমাদের এফডিআই প্রয়োজন আছে, এটার ফার্স্ট যে শর্তটা আমরা দেখছি, সেখানে আমরা দেখছি যে ইনক্রিজ ইন ডোমেস্টিক ভ্যালু এডিশন। ডোমেস্টিক ভ্যালু এডিশনটা বাড়ায়। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যদি আমার দেশে আসে, তার প্রয়োজনীয়তা কেন, আমার তাহলে ইকোনমিতে ভ্যালু এডিশনটা বেড়ে যাবে। এটার অর্থ কি? শুনতে পাচ্ছ? জি স্যার। এটার ভ্যালু এডিশনটা কি, এটা বলতে আমরা কি বুঝি? দ্রুত বলে দাও। মূলত ভ্যালু এডিশনটা কোথায় হয়, কোন ক্ষেত্রে ভ্যালু এডিশনটা আসে? মূলত যে ভ্যালু এডিশন সেটা কোন ক্ষেত্রে আসে? পারবা নাকি পারবা না? স্যার বলতে পারতেছি না। কে বলতে পারবা? কেউ কি আসো যে বলতে পারবা? শিফা সুলতানা বলো। আদ্রিতা বলো। কি স্যার? এই যে আমাদের এই যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এর প্রয়োজন আছে, তার এক নাম্বার শর্তে আমরা লিখেছি ইনক্রিজ ইন ডোমেস্টিক ভ্যালু এডিশন। এটার অর্থটা বলে আমাকে একটু বুঝিয়ে দাও, কুইক, এত সময় নেওয়া যাবে না, আমরা আজকে 20-30 মিনিটে। ডোমেস্টিক ভ্যালু এডিশন? পারবা? না স্যার। ভ্যালু এডিশন মূলত কোন ক্ষেত্রে হয়, ভ্যালু এডিশনটা কি ক্ষেত্রে আসে? ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে। তাই ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে ভ্যালু এডিশন, আমরা কি ওই কথা বলতে চাইছি? ভ্যালু এডিশনটা মূলত কি করলে ভ্যালু এডিশন হয়, কোনগুলোকে, রিসোর্স গুলোকে ইউজ করলে তখন ভ্যালু এডিশন হয়। ও রিসোর্স কোন আচ্ছা, ওটা। রিসোর্স কোন কাজে ইউজ করা হয়, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনার কোন কাজে ইউজ করা হয়? প্রোডাকশনের কাজে। যেমন আমি যদি বলি সারা বাংলাদেশে কোনো ধরলাম যে আমি তুলা চাষ করতে চাই, তার আগে তো তুলা নেই, তাহলে তুলার মূল্য কত? তুলার যদি না চাষ হয় তুলার মূল্য কত? এই তুলা না চাষ হলে তুষার মূল্য কেন বলবো স্যার? তাহলে তুলার মূল্য কত? জিরো। তো এখন আমি বলছি যদি আমি এখন ল্যান্ড, না, লেবার, জিজ্ঞাসা করেছি। এখন আমি যদি বলি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এখন আমি যোগ করেছি, যোগ করার ফলে তুলা চাষ করেছি, তাহলে তুলা চাষ করলে ল্যান্ড, লেবার, ক্যাপিটালের জন্য আমার পে করতে হচ্ছে, ধরলাম আমি 1 মণ তুলা উৎপাদন করেছি, তো এক্ষেত্রে আমার খরচ হচ্ছে ধরলাম 400 টাকা। তো এই 400 টাকা হলো ভ্যালু এডিশন। এখন তুলা থেকে যদি সুতা বানাতে চাই, তাহলে সেটাও একটা প্রোডাকশন প্রসেস, সেখানেও আমাদের ল্যান্ড, লেবার, ক্যাপিটাল লাগে। সুতার দাম ধরলাম ওই 400 টাকা, তুলা থেকে যে সুতা হচ্ছে সেটার দাম 500 টাকা, তাহলে এখানে 100 টাকা ভ্যালু এডিশন হচ্ছে। আবার 500 টাকার থেকে যদি আমি সেটাকে সুতা থেকে যদি বস্ত্র বানাই, তাহলে সেখানে আর 200 টাকা ধরলাম, তাহলে 700 টাকা টোটাল, আর ওভারঅল ভ্যালুয়েশন হলো 200 টাকা। তাহলে মানে এই স্টেজে তা সব মিলে ভ্যালুয়েশন 500, 100 আর 200।
তো যখন প্রোডাকশন হয় তখনই আমাদের ভ্যালু এডিশন হয়। তো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হলে ওভারঅল ইকোনমির প্রোডাকশন বাড়বে, প্রোডাকশন হওয়ার থেকে ভ্যালু এডিশনটাও বাড়া, কারণ এখানে আমাদের ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনার এগুলোর ইউজও বেড়ে যাবে। সমস্যা থাকলে কথা বলবো। সমস্যা আছে? বুঝতে পেরেছো? আমাদের জি স্যার। তাড়া আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা আসি, আমরা এরপরে বলছি যে ইনক্রিজ ওয়েজ অ্যান্ড লেবার এফিসিয়েন্সি। তো ওয়েজ আর লেবার এফিসিয়েন্সি কেন বাড়ায়? কারণ আমরা জানি যে তাদের নিজেদের প্রয়োজনেই তারা এফিসিয়েন্সি বাড়ায়। তো এখানে আমরা যখন দেখি যে যখন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হয় তখন আমরা জানি যে বাইরে যেসব কোম্পানি মোর এফিশিয়েন্টলি প্রডিউস করে তারাই এখানে আসে। তো যখন তারা এখানকার লেবার হায়ার করে, লেবার হায়ারিং করলে তাদের এখানে একটা ট্রেনিং বা এডুকেশন বা আদার কোনো স্কিল যদি তাদের ডেভেলপমেন্ট দরকার হয় তাহলে সেক্ষেত্রে তারা স্কিল ডেভেলপ করে। তো স্কিল ডেভেলপ করলে অটোমেটিক আমাদের লেবারদের এফিসিয়েন্সি বেড়ে যায়। আর লেবারদের এফিসিয়েন্সি বাড়লে তাদের ওয়েজের উপরে একটা আপওয়ার্ড প্রেশার থাকে। আর আমি জানি যে ইনভেস্টমেন্ট যত বাড়ে তো সেখানে আমাদের ওয়েজ ডিমান্ডটাও তত বাড়ে। সেক্ষেত্রে আমাদের ওয়েজ ইনক্রিজ হয়, আবার লেবার এফিসিয়েন্সিটাও বাড়ে। এরপর আমরা বলছি যে ইনক্রিজ এমপ্লয়মেন্ট। ভেরি সিম্পল, যদি আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যত হবে ইকোনমিতে তত আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। ইনভেস্টমেন্ট ডিমান্ড হলে আমাদের ফ্যাক্টরস অফ ডিমান্ডও বেড়ে যায়, তাহলে ফ্যাক্টরের ডিমান্ড যখন বাড়ে তার মধ্যে আমাদের লেবারের ডিমান্ডটাও বাড়ে। প্রোডাকশনের জন্য আমি বলেছি, আগেই বলেছি, রিসোর্সের ডিমান্ড বা ফ্যাক্টরের ডিমান্ড বাড়ে। তো এরপর আমরা বলছি বেনিফিটস অফ কনজিউমার্স। এইটা কে বলবো বলো? কাউন্সিলর বলো। কাউন্সিলর কি আছে? কাউন্সিলরকে তো দেখছি না। আচ্ছা, এবার রাখি, বলো বেনিফিটস অফ কনজিউমার কিভাবে হয়? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হলে কনজিউমারদের কিভাবে বেনিফিট হয় বলতে পারবা? জি স্যার, বলতেছি। স্যার, বাইরের দেশ থেকে ইনভেস্টমেন্ট হলে জিনিস মানে জিনিসপত্রগুলো দ্রব্যমূল্য সহজলভ্য হবে, ফলে কনজিউমাররা, ভোক্তারা উপকৃত হবে। দ্রব্যমূল্য সহজলভ্য কিনা আমরা জানি না, তবে জিনিসপত্রের দাম কমে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। কারণ হলো কি, যে যারা বৃহৎ স্কেলে প্রডিউস করে, অর্থাৎ হিউজ স্কেলে যাদের প্রোডাকশন, তাদের অটোমেটিক প্রোডাকশন কস্টটা কমে যায়। যাতে যদি আমরা অ্যাভারেজ কস্ট কার্ভের দিকে তাকাই, তাহলে সেক্ষেত্রে যদি আমরা এইটা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা কস্টের উপরে একটা ডাউনওয়ার্ড প্রেশার থাকে আর কি, যে তারা লো কস্টে প্রডিউস করে, এজন্য তাদের প্রাইসটা, মার্কেট প্রাইসটাও কম হবে। কিন্তু এখানে আরেকটা কথা আছে, সেটা হলো যে আমরা জানি যে ইকোনমিতে যদি ইনভেস্টমেন্ট ডিমান্ড বাড়ে তাহলে ইকোনমিতে কিন্তু একটা ইনফ্লেশনারি প্রেশার থাকে। তো এখন এই যে আমাদের ইনফ্লেশনারি প্রেশার আর মোর এফিশিয়েন্ট স্কেল, এই দুটো হিসাব করে যদি আমরা দেখি যে আমাদের মার্কেট প্রাইসটা কম আছে, তাহলে সেই ক্ষেত্রে কনজিউমাররা বেনিফিটেড হবে। আমি যা বলেছি সেটা কি বুঝতে পেরেছো? জি স্যার। এখন আমি যদি বলি যে ইনভেস্টমেন্ট ডিমান্ড বাড়লে কেন ইকোনমিতে ইনফ্লেশনারি প্রেশার থাকে, জানো তো? যদি ইকোনমিতে বিনিয়োগ বাড়ে তাহলে ইকোনমিতে একটা মুদ্রাস্ফীতির প্রভাব থাকে। জি স্যার, ডিমান্ড পুল ইনফ্লেশন। হ্যাঁ, হতে পারে ডিমান্ড পুল ইনফ্লেশন। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা আসি, কারণ হলো আমাদের এখানে আবার একটা ব্যাপার আছে, যে এখানে আমাদের যে প্রোডাকশনটা আর আমাদের যে টাইমিং, অর্থাৎ আমি যখন ইনভেস্টমেন্ট করছি সাথে সাথে গুডস ইকোনমিতে আসে না, কিন্তু সাথে সাথে দেখা যায় যে আমাদের টাকাটা যারা কাজ করছে তাদের হাতে চলে যায়, সাথে সাথে তারা মার্কেটে চলে যায়, ফলে একটা অবশ্যই ডিমান্ড পুল ইনফ্লেশন। কিন্তু এখানে আমরা বলছি যে ডিমান্ড পুলের সঙ্গে সঙ্গে সাথে সাথে যে আমাদের একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে গুডসের সঙ্গে, সেটা সাথে সাথে হয় না। কিভাবে, আমাকে একটা এক্সাম্পল দিতে পারো যে কেন গুডসের অ্যাডজাস্টমেন্ট সাথে সাথে হয় না? যেমন আমি যদি বলি যে ইনভেস্টমেন্ট করার সঙ্গে সঙ্গে যদি সেম পরিমাণ গুডস মার্কেটে চলে আসতো, তাহলে দেখা যেত কি যে আমাদের ইকোনমিতে ইনফ্লেশনের প্রেশার থাকতো না। কিন্তু কেন থাকছে আমাকে বলতে পারো কাউন্সিলর? স্যার, কারণ মানুষের ওটার সাথে মানে হ্যাবিটের তো একটা ব্যাপার আছে। কিসের? এখানে কোনো হ্যাবিটের সম্পর্ক নেই। আমরা যদি বলি, যেমন ধরো তুমি একজন আলুর প্রোডিউসার, তুমি একজনকে হায়ার করেছো, সে সময় ধরলাম মার্কেটে 5 কেজি আলু আছে, তুমি তাকে বললে যে ঠিক আছে, যে লেবারকে হায়ার করছো তার পকেটে 100 টাকা আছে। এখন সে যদি তখনই মার্কেটে যেত তাহলে 20 টাকা করে, 5 কেজি আলু বলেছে, 100 টাকা তার পকেটে আছে, তাহলে 20 টাকা করে আলু কিনতে পারতো পার কেজি। এবার তুমি দেখছো যে তুমি একজন আলুর প্রোডিউসার, তো তুমি তাকে হায়ার করেছো, বলেছো ঠিক আছে তুমি আমার এখানে কাজ করে তারপরে মার্কেটে যেও। এবার তুমি তাকে ধরলাম যে কত 30 টাকা তাকে, 50 টাকা তাকে মজুরি দিয়েছে। এবার তার কাছে সব মিলে 150 টাকা আছে, সে এখন মার্কেটে গেছে। মার্কেটে আলু লাগানোর সঙ্গে সঙ্গে কি মার্কেটে আলু এসে হাজির হয়, নাকি আলুর সময় আছে? তো দেখছে যে 5 কেজি আলু আছে, কিন্তু তার পকেটে তার 150 টাকা আছে। তাহলে এখন কিন্তু আগে 20 টাকা করে ছিল, এখন যেহেতু তার ইনকামটা বেড়েছে, ফলে সাথে সাথে দেখা যাবে কি আলুর দামটাও বেড়ে যাবে। তো এখন আলুর দামটা কমার কি কোনো চান্স নেই? অবশ্যই আছে। যখন আলু মার্কেটে চলে আসবে তখন কিন্তু আবার অফসেট হয়ে যাবে।
অর্থাৎ এটা কমে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হবে। তো এভাবে যেহেতু আমাদের ইকোনমিতে ইনভেস্টমেন্ট শেষ হয় না বলে সবসময় একটা ইনফ্লেশনারি প্রেশার ইকোনমিতে থাকে, কিন্তু সেটা বলা হবে না যে কখনো 10 ডিজিট মানে আমাদের যে 10-এর উপরে গেলে সেটা কিন্তু আমাদের জন্য একটু অ্যালার্মিং আর কি। তো এখন আমরা আসি, এটা বুঝতে পেরেছো আমি যা বলেছি, এক্সাম্পল দিয়েছি যা, অন্যরা বলো 1366 বুঝতে পেরেছো? 1366 বুঝতে পেরেছো? তুমি কি আছো নাকি ক্লাসে ওপেন করে দিয়ে চলে গেছো? আমরা ধরে নিচ্ছি 1366 অনেস্ট, সে তার স্পিকারটা অন করতে পারছে না, কিন্তু সে যথেষ্ট অনেস্ট। তো এখন আমরা আসি, এবার আমরা বলছি যে ইন্টারনাল আর এক্সটার্নাল ইকোনমিক্স অফ স্কেল। তো ইন্টারনাল এক্সটার্নাল ইকোনমিক্স অফ স্কেল কি, যে দেখা যেত যে আমাদের ইনভেস্টমেন্ট ডিমান্ড কম হওয়ার ফলে যে পরিমাণ আমাদের প্রোডাকশন, সেই প্রোডাকশন দিয়ে আমরা মিনিমাম ইকোনমিক্স অফ স্কেলে যেতে পারতাম না। তো সেক্ষেত্রে আমাদের এই ইকোনমিক্স অফ স্কেলের একটা অ্যাডভান্টেজ, এই বৃহৎ ফার্মগুলো যখন মার্কেটে আসে তখন তারা নিতে পারে। ফলে দেখা যায় কি যে এখানে আমাদের রিসোর্সের ইউটিলাইজেশন বেটার হয়, প্রোডাকশন কস্ট কম হয়। আর এক্সটার্নাল ইকোনমিক্স অফ স্কেল কি, যখন দেখা যাবে যে একটা নির্দিষ্ট এলাকাতে অনেক ফার্ম যখন একটা জিনিস প্রডিউস করবে তখন তাদের মধ্যে তথ্যের সুবিধা, তারপরে নানা রকমের সুবিধা এখানে তৈরি হবে। তো আমাকে কেউ এক্সাম্পল দিতে পারো যে এক্সটার্নাল ইকোনমিক্স অফ স্কেলের একটা উদাহরণ আমাকে কি দিতে পারো যে এই ক্ষেত্রে এক্সটার্নাল ইকোনমিক্স অফ স্কেল আছে? একটা উদাহরণ দিতে পারো কেউ? স্যার বাহ্যিক কোন ক্ষেত্রে ইনক্রিজ যে যে কোনো ওয়েজ এক্সটার্নাল ইকোনমিক্স অফ স্কেলের একটা ইয়ে দাও, এক্সাম্পল দাও যে এই ক্ষেত্রে এই ফার্মগুলো এক্সটার্নাল ইকোনমিক্স অফ স্কেলের অ্যাডভান্টেজ পাচ্ছে। আমাকে একটা যে কোনো একটা দুটো এক্সাম্পল দিয়ে বোঝাই দাও যে এই ক্ষেত্রে এই ফার্মগুলো এক্সটার্নাল ইকোনমিক্স অফ স্কেলের সুবিধা পায়। স্যার কোন জায়গায় যদি যাতায়াত ব্যবস্থা বা ইনফ্রাস্ট্রাকচার যদি ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে তো মানে এক্সটার্নালিটি পাওয়া যায়। হ্যাঁ, সেটা মানে এখন কথা হলো যে সেটা এক্সটার্নাল কেন ইকোনমিক্স অফ হলো, সেই যে ইনফ্রাস্ট্রাকচারটা কেন ডেভেলপ হলো। যেমন ধরো তোমার আমি বলছি যে বাংলাদেশের যে এক্সপোর্ট প্রসেসিং জোন যেখানে আছে, বাংলাদেশ এক্সপোর্ট, আমরা মিরেশরাই বা এইসব ঈশ্বরদী আরো নানা ঢাকা, তারপরে এসব জায়গায় আছে আর কি, মোংলা ইকোনমিক জোন বাংলাদেশের আছে। তো ধরলাম এখানে কোনো স্পেশালাইজড, অথবা ধরলাম এসবও নাই, ধরলাম আমাদের সিম্পল একটা ঘড়ির শিল্প। তো সেই ঘড়ির শিল্পটা আমি ধরলাম যে ডেভেলপ করছে, ধরলাম নারায়ণগঞ্জে। তো নারায়ণগঞ্জে যখন ঘড়ির শিল্প গড়ে উঠছে তখন ধরলাম সেখানে অনেকেই ঘড়ি বিক্রেতা বা ঘড়ির উৎপাদনকারী সেখানে এসে অ্যাকুমুলেটেড হয়েছে এক জায়গায়। তো যখন তারা অ্যাগ্লোমারেশন, তো যখন তারা এখানে এসছে তখন দেখা গেছে কি যে এই সব জায়গায় ব্যাংকগুলো আগে ফ্যাসিলিটি দিত না। তখন ব্যাংকগুলোর জন্য আমাকে ঢাকায় আসতে হতো বা অন্য কোথাও যেতে হতো, ধরে নিচ্ছি আমরা। তো কিন্তু যখন এক জায়গায় অনেকগুলো ফার্ম এসছে তখন কিন্তু ব্যাংকগুলো ওখানে যেতে চাইবে, আমার কিন্তু তখন ব্যাংকের কাছে যাওয়ার দরকার নেই। তো আগে যে ব্যাংকের কাছে যাওয়ার বা ব্যাংকের পেছনে ছোটার যে কস্ট, সেটা কিন্তু এখন অনেকটা কমে যাবে। আবার আমরা বলছি যে এখানে ঘড়ি শিল্পের জন্য যে ধরনের তথ্য উপাত্ত দরকার বাইরের মার্কেট খোঁজার জন্য, সেই তথ্য উপাত্তগুলো কিন্তু এখন আমি কাছেই পেয়ে যাচ্ছি। অর্থাৎ একটা ফার্ম যদি তথ্য পায় তাহলে অন্য ফার্মও কিন্তু সেই তথ্যটা পেয়ে যাবে, তাহলে তথ্যের জন্য তাদের খরচও কমে যাবে। আবার আমি বলছি যে আগে এখানে ইনফ্রাস্ট্রাকচার ভালো ছিল না, এখন এখানকার যেহেতু এক জায়গায় অনেকগুলো ফার্ম এসছে এখন এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, ফলে দেখা যাচ্ছে কি এই অ্যাডভান্টেজটা তারা পাচ্ছে। এবার আমাকে কেউ এক্সাম্পল দিতে পারো যে ইন্টারনাল ইকোনমিক্স অফ স্কেল কেন আসে? এটা তো আমরা দেখলাম এক্সটার্নাল ইকোনমিক্স অফ স্কেল। আমাকে কেউ বলতে পারো যে ইন্টারনাল ইকোনমিক্স অফ স্কেল একটা উদাহরণ দিয়ে বলতে পারো যে এটার জন্য স্যার ইন্টারনাল ইকোনমিক্স অফ স্কেল আসতে পারে? স্যার যখন প্রোডাকশনের সাথে সাথে কস্ট কমতে থাকে ওটা তো ইন্টারনাল ভেরি গুড, থ্যাংক ইউ। ইকোনমিক্স অফ স্কেল। ঠিক আছে, তো এখন আর আমি উদাহরণে এর জন্য কি কি আছে, কেন হয়, এটা আর আমি যেতে চাচ্ছি না, এটা তোমরা থার্ড ইয়ার আমি এটা যথেষ্ট পড়িয়েছি, ইন্টারনাল ইকোনমিক্স অফ স্কেল, এক্সটার্নাল ইকোনমিক্স অফ স্কেল, আমি জানি তোমাদের সেটা মনে আছে, তো তোমরা এটা একটু দেখে নিবা। তো এরপরে আমরা আসি, এরপরে আমরা দেখছি যে নেসেসিটি অফ এফডিআই ইন বাংলাদেশ, এখানে আমাদের নাম্বার 0.6 ইনক্রিজ ইন ডোমেস্টিক ইনভেস্টমেন্ট। এটা ভেরি সিম্পল, এটার কারণ হলো এরকম হতে পারে যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাড়লে তার জন্য যেসব র মেটেরিয়ালস গুলো লাগে, অর্থাৎ ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি বাংলাদেশে ডেভেলপ হতে পারে, তো সেক্ষেত্রে আমাদের ডোমেস্টিক ইনভেস্টমেন্টও বাড়তে পারে। তো এরপর আমরা বলছি যে প্রোভাইড ট্রেনিং ফ্যাসিলিটি প্রোগ্রাম, তো আমাদের লেবারদের স্কিল করার জন্য ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যারা করতে আসে সেই সব প্রডিউসাররা আমাদের লেবারদের স্কিল ডেভেলপ করতে পারে, ফলে সেই ক্ষেত্রে আমাদের এখানে ট্রেনিং ফ্যাসিলিটি প্রোগ্রামের জন্য আমাদের লেবাররা আগে থেকে মোর এফিশিয়েন্টলি কাজ করতে পারে। এরপর আমরা বলছি যে ইমপ্রুভমেন্ট ইন ব্যালেন্স অফ পেমেন্ট, এই ব্যালেন্স অফ পেমেন্ট কিভাবে ইমপ্রুভ হবে? ভেরি সিম্পল, যদি আমরা বলি যে এক্সপোর্ট প্রসেসিং জোন হয় তাহলে তাদের মেইন উদ্দেশ্য হলো এক্সপোর্ট করা। তো যদি মেইন উদ্দেশ্য এক্সপোর্ট হয় তাহলে নিঃসন্দেহে সেখান থেকে আমাদের ফরেন কারেন্সি আর্নিং আছে। তো সেই ফরেন কারেন্সি আর্নিং হলে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের অবস্থা ভালোর দিকে যেতে থাকবে। অথবা যদি তারা আমাদের ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদি আমাদের দেশে আসে তাহলে সেক্ষেত্রে
আমার মার্কেটে ডলারের সাপ্লাই বেড়ে যেতে পারে, তো সেক্ষেত্রে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের ইমপ্রুভ হবে। তো এরপর আমরা বলছি যে ইনক্রিজ ইন জিডিপি, ভেরি সিম্পল, যদি আমাদের প্রোডাকশন বাড়ে তাহলে এখানে অটোমেটিক জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইকোনমিতে বেড়ে যাবে। তো এরপর আমরা বলছি যে ইনক্রিজ ইন লিভিং স্ট্যান্ডার্ড, আমরা জানি যে লেবারদের যত ইনকাম বাড়বে, লেবার এমপ্লয়মেন্ট যত হবে তত তাদের ইনকাম বাড়বে, ইনকাম বাড়লে তাদের লিভিং স্ট্যান্ডার্ডটাও বাড়বে। তো এরপর আমরা বলছি যে রোল অফ বেবজা টু অ্যাট্রাক্ট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। তো আমরা এখন একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাচ্ছি যে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি তারা আসলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য কি করে আসলে। তো আমরা এখানে বলছি যে তারা ট্যাক্স হলিডে দেয়। তো সেই ট্যাক্স হলিডেটা কেমন, যেমন আমি এখানে নিচেই আমরা দেয়া আছে, এটা কোন কোন জায়গায় আমরা দেখছি, এটা আছে মোংলা, ঈশ্বরদী, আর আমরা দেখছি উত্তরা ইপিজেড। তো এই তিনটা ইপিজেডে যদি কেউ ইনভেস্টমেন্ট করে তাহলে সেখানে ফ্যাসিলিটিটা কিরকম। তো ফার্স্ট 3 ইয়ার্স বলা আছে যে 100% ট্যাক্স এক্সেমশন, অর্থাৎ তারা যে পরিমাণ ভ্যালু অ্যাড করবে তার উপরে তাদের কোনো ট্যাক্স দিতে হবে না, অর্থাৎ এখানে 3 বছর পর্যন্ত তারা ট্যাক্স ফ্রি প্রোডাকশনে যেতে পারবে। তো এরপর আমরা বলছি নেক্সট 3 ইয়ার্স, 4th, 5th, 6th ইয়ার্স এখানে আমাদের 50% পর্যন্ত এখানে ট্যাক্স এক্সেমশন আছে, অর্থাৎ যদি 100 টাকা ভ্যালু অ্যাড করে তার উপরে যদি 10% তার ট্যাক্স দিতে হয় সেক্ষেত্রে তাকে 5% পে করতে হবে, অর্থাৎ 50% এখানে কমিয়ে দেওয়া আছে। আর এখানে যদি 10 টাকাই তার কোনো ট্যাক্স দিতে হবে না। তো এরপর আমরা বলছি যে নেক্সট 1 ইয়ারে আমাদের 25% পর্যন্ত তার ডিসকাউন্ট আছে, অর্থাৎ 7 ইয়ার পর্যন্ত এখানে এভাবে ডিসকাউন্ট আছে আমাদের। এটা হলো আমাদের ফিসকাল ইনসেন্টিভের মধ্যে ফার্স্ট দেখলাম আমরা তাদের ট্যাক্স এক্সেমশনটা। তো এরপরে আমরা আসি, এরপর আমরা দেখছি যে আর বাকিগুলো কোথায় আছে, চিটাগং, ঢাকা, কুমিল্লা, আদমজি, কর্ণফুলী। তো এই ইপিজেড গুলোতে কিভাবে ফ্যাসিলিটি দেওয়া আছে, আগের বেলায় যেমন দেখেছিলাম 1 2 3 4 5 6, তারপরে আমাদের শেষ একটা ছিল, এই বেলায় কি দেখছি আমরা 1 2 3 4 5। তো এখানে আমরা দেখছি কি যে এখানে আমাদের ফার্স্ট 2 ইয়ার্সে 100% দেওয়া আছে, নেক্সট 2 ইয়ার্সে 50%, আর নেক্সট 5 ইয়ার্সে আমরা দেখছি 25%। তো এখানে বলা হচ্ছে যে সম্ভবত এইসব যে জোনগুলো আছে আমাদের চিটাগং, ঢাকা, কুমিল্লা, আদমজি, কর্ণফুলী, এখানকার হয়তো ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে আদার ফ্যাসিলিটিস এখানে গ্রেটার, এখানে এনার্জি তো আমাদের কোনো শর্টেজ নেই, বা অন্যান্য এলাকাতে এনার্জি শর্টেজ দেখা দিতে পারে, হয়তো এইসব নানা সুবিধার কারণে এইসব জায়গায় একটু ট্যাক্স এক্সেমশনটা রিলেটিভলি কম, আর আগেরগুলোতে একটু ট্যাক্স এক্সেমশন বেশি। তো এরপর আমরা দেখছি কি যে এখানে আমাদের ডিউটি ফ্রি ইম্পোর্ট অর কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, এটা তোমরা যে কেউ বলে যাও, আমি শুনতে থাকি, আমি তোমাদের কাছে একটু জেনে নিই। 1325 আমাকে একটু বলো, 1325 মুখ ওপেন করো। 1325 বোধহয় এখন আমাদের এখানে নেই, তো সে আমাদেরকে অপেক্ষায় রেখে চলে গেছে। তো এরপরে আমরা আসি 1322, 1322 কে দ্রুত মুখ ওপেন করো, সময় নেই আমাদের। 1322 আজকে যাদের নাম প্রেজেন্ট দিচ্ছে এরা সব অ্যাবসেন্ট। কাউন্সিলর বলো, সুজানা বলো। স্যার কনস্ট্রাকশনের ম্যাটেরিয়াল গুলো ইম্পোর্ট করতে হলে কোনো ট্যারিফ দিতে হবে না। ফাইন, ডিউটি ফ্রি আর কি। তারপরটা কি আছে, ডিউটি ফ্রি ইম্পোর্ট অফ মেশিনস, অফিস ইকুইপমেন্টস, স্পেয়ার পার্টস, এগুলো আমাদের জন্য যদি আমরা আনতে চাই বাইরের দেশ থেকে মেশিনারি গুডস, এগুলোর জন্য কোনো ধরনের আমাদের ট্যারিফ দিতে হবে না। তো এরপর আমরা দেখছি কি ডিউটি ফ্রি ইম্পোর্ট অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফ র ম্যাটেরিয়ালস অ্যান্ড ফিনিশড গুডস, তার মানে যেগুলো র ম্যাটেরিয়ালস যেগুলো আছে সেগুলো বাদেও যেগুলো ফিনিশড গুড আছে সেগুলো যদি আমরা ইম্পোর্ট বা এক্সপোর্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এদের ক্ষেত্রে কোনো আমাদের ডিউটি ফ্রি। তো এখানে মূলত আমাদের ইম্পোর্ট আমরা ফিনিশড গুডটা করা আমাদের টার্গেট না, আমাদের এটা এক্সপোর্ট, এই জন্য আমাদের এক্সপোর্টের সঙ্গে এই গুডটা রিলেটেড, ফিনিশড গুডস অ্যান্ড এক্সপোর্ট আছে, এখানে অ্যান্ড ফিনিশড গুডস আছে। তো এখানে যদি আমরা প্রডিউস করি তাহলে সেই ক্ষেত্রে বাইরের দেশে পাঠানোর জন্য আমাদেরকে কোনো ট্যারিফ, এখানে ডিউটি ফ্রি, অর্থাৎ এখানে সীমানায় কোনো ট্যারিফ বসানো হবে না। তো এক্ষেত্রে আমরা দেখলাম কি যে আমাদের প্রোডাকশনের ক্ষেত্রে ট্যারিফ ট্যাক্স বসানো হচ্ছে না, আবার সীমানায় ট্যাক্স বসানো হচ্ছে না, অর্থাৎ এখানে ডাবল ট্যাক্সেশন, এখানে ট্যাক্সই বসানো হচ্ছে না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আর এখানে কিন্তু আমাদের এটা ডিউটি ফ্রি, এখানে টাইম লিমিট নেই ওরকম। তো এরপর আমরা বলছি রিলিফ ফ্রম ডাবল ট্যাক্সেশন। ডাবল ট্যাক্সেশনটা আমরা এখানেই বলে দিলাম যে একবার ভ্যালু এডিশনের বেলায় ট্যাক্স, আর একবার গুডস পাঠানোর বেলায় ট্যাক্স, এই দুই ধরনের ট্যাক্স আমাদের ডাবল ট্যাক্সেশনের প্রবলেম এখানে আমাদের নেই। যদি এখানে এক জায়গায় ট্যাক্স বসানো হয় তাহলে অন্য জায়গায় এখানে ট্যাক্স বসানো হচ্ছে না, এটাকে আমরা বলছি রিলিফ ফ্রম ডাবল ট্যাক্সেশন। তো এরপর আমরা আসি আমাদের এক্সাম্পশন ফ্রম ডিভিডেন্ড ট্যাক্স। এটা কি বলো, সুজানা বলো এটা কি, এক্সাম্পশন ফ্রম ডিভিডেন্ড ট্যাক্স কি? শুনতে পাচ্ছ আমাকে? স্যার এটা তো জানি না। ডিভিডেন্ডটা কি? স্যার লভ্যাংশ।
কিসের লভ্যাংশ? মানে বিক্রি করার পরে যে লভ্যাংশ। ওই শেয়ার ঠেয়ার থেকে মূলত ডিভিডেন্ডটা শেয়ারের ক্ষেত্রে ইউজ হয়, জি, ঠিক স্যার। আছে, শেয়ার বন্ড এইসব ক্ষেত্রে। তো এখানে যদি আমি শেয়ার মার্কেট বা এইসব জায়গায় ইনভেস্টমেন্ট থাকে তার থেকে যে ডিভিডেন্ডটা আসে সেই ডিভিডেন্ডের ক্ষেত্রে যদি আমি বলি যে আমার ইনকামের উপরে যে ট্যাক্স, তো ইনকাম ট্যাক্সটা এখানে আর এমপ্লয় করা হচ্ছে না। ডিভিডেন্ড ইজ মাই ইনকাম ফ্রম শেয়ারস বন্ডস এইসব জায়গা থেকে। তো এইসব জায়গায় যদি আমি বাইরের দেশ থেকে ইনভেস্টমেন্ট করি আমার শেয়ার মার্কেটে, তাহলে সেক্ষেত্রে যে ডিভিডেন্ডটা পাওয়া যাবে সেখানে কোনো ট্যাক্স এমপ্লয় করা হচ্ছে না। জিএসপি ফ্যাসিলিটি অ্যাভেলেবল। জিএসপি ফ্যাসিলিটিটা কি? আমরা কিন্তু 26 জনকে প্রেজেন্ট পেয়েছি, তোমরা এখনই একটা স্ক্রিনশট নিয়ে নাও, এরপরে কিন্তু আর কাউকে অ্যালাউ করা। আচ্ছা ঠিক আছে, আজকে শেষ ক্লাস, আমরা কিছুটা অ্যালাউ করি। তো এবার বলো জিএসপি ফ্যাসিলিটিটা কি? এই স্যার সুজানা বলো। বিদেশে এক্সপোর্ট করার ক্ষেত্রে তো যে জিএসপি এর ফুল মিনিং কি? ট্যারিফের পরিমাণ কম থাকবে। জিএসপি এর ফুল মিনিং জেনারেল স্পেশালাইজড প্রেফারেন্স। এটা মূলত লিস্ট ডেভেলপড কান্ট্রিগুলো পায়। যদিও বাংলাদেশ ডেভেলপিং নেশনের দিকে যাচ্ছে, তারপরে বাংলাদেশ বেশ কিছু বছর পর্যন্ত এই সুবিধাটা পাবে। তো এই ফ্যাসিলিটিটা বাংলাদেশে আছে, তুমি যদি আমার দেশে প্রডিউস করতে চাও তাহলে তুমি এই সুবিধাটা নিতে পারো আমার দেশ থেকে, ঠিক আছে, বোঝা গেছে? তোমার দেশে যদি এই সুবিধা না থাকে তুমি আমার দেশ থেকে এই সুবিধা নিতে পারো। যেহেতু আমি এখনো লিস্ট ডেভেলপড নেশনের মধ্যে আছি, তুমি আমার এখানে ইনভেস্টমেন্ট করলে এই ফ্যাসিলিটিটা তুমি পেতে পারো। তারপর আমরা বলছি কি রেটে বলে লিখেছি এটা, অ্যাক্সেলারেটেড ডিপ্রিসিয়েশন অফ মেশিনারি অর প্লান্ট অ্যালাউড। আচ্ছা এটা আমরা একটু পরে দেখি। তারপর আমরা বলছি রেমিটেন্স অফ রয়্যালটি টেকনিক্যাল অ্যান্ড কনসালটেন্সি ফিস অ্যালাউড। রেমিটেন্স অফ রয়্যালটিটা কি, এটা কি জানো? না স্যার। রেমিটেন্স অফ স্যার আবার বলেন। রেমিটেন্স অফ রয়্যালটি, রয়্যালটিটা হলো তোমার ধরো ট্রেডমার্ক বা এইসব ইউজ করার জন্য তাদেরকে যেসব রয়্যালটি ফিস পে করতে হয়। যেমন তুমি একটা কোনো ব্র্যান্ড ইউজ করছো, সেই ব্র্যান্ড হিসাবে এখানে তুমি প্রডিউস করেছো, তার জন্য হয়তো তুমি নিজেই প্রডিউস করেছো কিন্তু অন্য ব্র্যান্ড ইউজ করে, তো তার জন্য যে রয়্যালটি ফিস সেটা তাদেরকে পে করতে হয় সেই সব কান্ট্রিকে। যেমন তুমি নাইকি বা এডিডাসের কোনো একটা শোরুম বা কোনো প্রোডাকশন প্লান্টে গেলে কিন্তু সরাসরি তাদের ইয়ে নেই, কিন্তু তাদের রয়্যালটি ফিস পে করতে হয়। ট্রেডমার্ক এইসব ইউজ করার জন্য যেসব ফিস পে করতে হয় সেটাকে আমরা বলি রয়্যালটি ফিস। টেকনিক্যাল অ্যান্ড কনসালটেন্সি ফিস, অর্থাৎ তুমি এখানে প্রডিউস করছো, ধরলাম তুমি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টই তোমার এখানে, কিন্তু তুমি কনসালটেন্সি বা অন্য কিছু বাইরের থেকে নিয়ে আসছো, সেক্ষেত্রে তোমার ফিস পে করতে হয়। তো সেই ফি পে করার জন্য তোমার গভর্নমেন্টের কাছে কোনো রকম সরাসরি বলতে হবে না যে আমি এই ফি পে করতে চাই, এর জন্য তো আমার রেমিটেন্স প্রয়োজন, আমার তো রেমিটেন্স খালি হয়ে যাচ্ছে। তো গভর্নমেন্ট এই ক্ষেত্রে কোনো তোমাকে জিজ্ঞেস করবে না যে রেমিটেন্স কত পে করছো বা তোমার রেমিটেন্স খালি হয়ে যাচ্ছে, এসব নিয়ে গভর্নমেন্টের অত বেশি মাথা ব্যথা এই ক্ষেত্রে নেই। কারণ সে পে, তুমি এখানে তাদেরকে হায়ার করেছো, তার জন্য তুমি পে করে দিলে। তো এখানে কি কোনো অসুবিধা আছে? এখান থেকে কোনো অসুবিধা ঘটতে পারে? এখান থেকে কোনো স্যার গভর্নমেন্টের রেভিনিউ কমতে পারে? না, গভর্নমেন্টের রেভিনিউ তো অন্য ব্যাপার। এখানে আমরা বলছি যে রয়্যালটি ফিস বা যদি তুমি টেকনিক্যাল কনসালটেন্সি ফিস পে করো, এর আন্ডারে কি অন্য কোনো হিসাবে তুমি কারেন্সি বাংলাদেশ থেকে বাইরের দেশে পাঠানোর সুযোগ থাকে কিনা। আমি বললাম যে আমি এই রয়্যালটি ফিস নিয়েছি, সব কাগজপত্র রেডি করেছি, কিন্তু আসলে আমি নেইনি, কিন্তু আমার ফরেন কারেন্সি আমি এখান থেকে বাইরের দেশে পাঠিয়ে দিলাম টাকা ভাঙিয়ে বা এইসব ভাঙিয়ে। বুঝতে পেরেছো? স্যার এটা ইলিগাল হবে না? আমি তো ইলিগালি বলতে চেয়েছি, এটা তো লিগাল ওয়ে না, ইলিগাল ওয়েতেই তো আমি পাঠাতে চাই। আমাদের যে এখান থেকে যে ফরেন কারেন্সি যেগুলো বাইরের দেশে যায় সেগুলো তো লিগাল চ্যানেল দিয়ে ওভাবে যায় না। লিগাল চ্যানেল না আসলে তো, লিগাল চ্যানেলে আসলে তো সেগুলো গভর্নমেন্টের হিসাব থাকে, আর যেগুলো বাইরের দেশে পাচার করে বলে আমরা, সেগুলোকে তো এভাবেই যায়। দেখা যায় যে আমি যে পরিমাণ আমদানি করেছি তার চাইতে বিল বেশি নিয়েছি, বিল বেশি নিয়ে বিলটা বেশি পে করে দিলাম, ওই দেশে আমার টাকা চলে গেল, অর্থাৎ আমার ফরেন কারেন্সি ওই দেশে চলে গেল। আসলে কিন্তু আমি অত টাকা সমান রপ্তানি আমদানি বিল আমার অত না, কিন্তু আমি ওখান থেকে যোগ সাজস করে আমদানি বিলটা বেশি বানিয়ে নিয়ে আসলাম। আসলে পে করছি কম, কিন্তু বিলটা বেশি বানিয়ে নিয়ে এসেছি, পরে ওই টাকা আমার তো বাইরের দেশে চলে গেল। এভাবে আর কি যায়। স্যার ওই টাকাটা তাহলে কি করা হয়, মানে বেশি যে টাকাটা? ওই টাকাটা আর কি হবে, ওই টাকাটা তখন অন্য দেশের কারেন্সি হিসাবে অ্যাড হয়, আমার দেশে আর থাকলো না। যেমন আমি এখন কানাডাতে চলে যেতে চাই, এখন আমার দেশে আর কোনো ইচ্ছা নেই, তখন কি হবে? আমি ওইভাবে আমদানি বিল বা রপ্তানি আমদানি বেশি করে আমি দেখা গেল যে আমার ওইটা পাঠিয়ে দিলাম কানাডাতে, যা আমি এখন ওখানে যে চলে গেলাম। যেমন এই আমরা বেশ কয়েকজনকে দেখেছি, আমরা এখন নাম বলতে চাই না। তো এখন আমরা আসি, বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার বুঝেছি। ওকে, এই পয়েন্টটা দেখি, এই পয়েন্টটা আমি পরে বলে দিব, ঠিক আছে, ওই ইয়েতে মেসেঞ্জারে। তো এখন আমরা আসি নন ফিসক্যাল ইনসেন্টিভ। তো এখানে বলা হচ্ছে যে 100% ফরেন ওনারশিপ পারমিসেবল। তো এখানে আমাদের কোনো আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে না, কিন্তু আমি যদি এখানে ইনভেস্টমেন্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে
100% ফরেন ওনারশিপ এখানে দেয়া থাকবে। এখানে আমি 100% ফরেন ওনারশিপ আর্ন করতে পারি। তার অর্থ কি যে বলা হবে না যে দেশীয় প্রোডিউসাররা এত পার্সেন্ট, বিদেশি তোমরা যারা আসছো তারা এত পার্সেন্ট, অর্থাৎ আমার ডোমেস্টিক ইনভেস্টমেন্ট এত পার্সেন্ট এই সেক্টরে হতেই হবে, এরকম করো না। আমার 100%ই আমি ফরেন ওনারশিপ এখানে অর্জন করতে পারি। তারপর আমরা বলছি যে এনজয় মোস্ট ফেভারড নেশন স্ট্যাটাস। এটা কি? এই মোস্ট ফেভারড নেশন স্ট্যাটাস এটা কি? স্যার লিস্ট ডেভেলপড কান্ট্রি গুলোকে হ্যাঁ, তো ঠিক আছে। মোস্ট ফেভারড মোস্ট নেশন বলা ফেভারড হয়। নেশন হিসাবে যারা এই নানা রকমের ফ্যাসিলিটি দেওয়া হয় আর কি। তো এরপর আমরা বলছি নো সিলিং অন ফরেন অ্যান্ড লোকাল ইনভেস্টমেন্ট। এটা এখানে কোনো সিলিং নেই। তার অর্থ কি? তুমি ইচ্ছা মতো ইনভেস্টমেন্ট করতে পারবা। এখানে ইনভেস্টমেন্টের জন্য তোমার বলার নেই যে এত টাকা বেশি ইনভেস্টমেন্ট করা যাবে না, এখানে কোনো সিলিং দেয়া নেই। তারপরে কি আছে? ফুল রিপাট্রিয়েশন। কি লেখা আছে? রিপাট্রিয়েশন অফ ক্যাপিটাল অ্যান্ড ডিভিডেন্ড। এটার অর্থ কি? রিপাট্রিয়েশন অর্থ আগেও বলেছি স্বদেশে প্রেরণ করা, এই দেশ থেকে নিয়ে নিজের দেশে প্রেরণ করা। বিদেশি যারা আছে তারা যদি তাদের ক্যাপিটাল গুড বা ডিভিডেন্ড অর্থাৎ শেয়ার মার্কেট থেকে বা এই রিলেটেড বন্ড এইসব জায়গা থেকে যেসব ইনকাম সেগুলো যদি তারা বাইরের দেশে তাদের দেশে নিয়ে যেতে চায় তাহলে সেই ক্ষেত্রে তাদের কোনো বাধা নেই, ফুল রিপাট্রিয়েশন আছে, পুরোটাই তারা বিদেশে তাদের দেশে নিয়ে যেতে পারবে। বুঝতে পেরেছো এটা কি বলেছি? জি স্যার বুঝেছি। জি স্যার। ওকে, তারপরে এখন আমরা আসি এর পরেরটা। এরপরে বলা হচ্ছে যে ফরেন কারেন্সি লোন ফ্রম অ্যাব্রোড আন্ডার ডিরেক্ট অটোমেটিক রুট। ডিরেক্ট অটোমেটিক রুট আর একটা হলো গভর্নমেন্ট রুট। অর্থাৎ আমি যদি ফরেন কারেন্সি লোন করতে চাই বাইরের দেশ থেকে তাহলে সেক্ষেত্রে আমার গভর্নমেন্টের কোনো অনুমতি নেওয়া লাগবে না, আমি একেবারে ডাইরেক্ট নিয়ে আসতে পারি। আর গভর্নমেন্ট রুটে গেলে আমাকে আবার নানা রকম কাগজপত্র, সময়, নানা রকম কিছুর শর্ত এইসব পূরণ করা লাগে। তো যেহেতু আমাদের এখানে অটোমেটিক রুট বলা আছে তাহলে এক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের কোনো পারমিশনেরই দরকার নেই যে আমি কত আনতে পারবো, কি পরিমাণ আনতে পারবো, এসবের কোনো দরকার নেই। আমি ইচ্ছা মতো বাইরের দেশ থেকে চাইলে যে কোনো পরিমাণে এখানে নিয়ে আসতে পারবো লোন হিসাবে। তো এরপর আমরা বলছি নন রেজিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট, অর্থাৎ বাংলাদেশের যারা বা আমাদের বাংলাদেশের ন্যাশনালসরা আমরা বলছি যে এটা রেজিডেন্ট যারা আমার দেশে বাস করছে আর নন রেজিডেন্ট যারা বাইরের দেশে থাকছে, তো তারা যদি এখানে কোনো ফরেন কারেন্সি ডিপোজিট যদি আমার ব্যাংকগুলোতে খুলতে চায় তাহলে সেক্ষেত্রে তারা খুলতে পারবে। এবং সেই ধরনের অ্যাকাউন্ট আমাদের ব্যাংকগুলোতে এখানে পারমিশন দেওয়া আছে যে বাইরে আমার দেশের জনগণ যদি তাদের বাইরের থেকে কেউ এখানে ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে যদি ফরেন কারেন্সির অ্যাকাউন্ট এখানে খুলতে চায় তাহলে আমার যে ব্যাংকগুলো এই রিলেটেড ব্যাংক আছে এক্সপোর্ট ইম্পোর্ট বা এই যে ইনভেস্টমেন্ট রিলেটেড যে ব্যাংকগুলো বাইরের দেশের, সেখানে তারা এই অ্যাকাউন্টটা খুলতে পারবে। এবং এখানে চাইলে তারা যে কোনো পরিমাণে আমাদের যে এক্সপোর্ট প্রসেসিং জোন বা আমাদের ইনভেস্টমেন্ট আছে লোকাল যে কোনো জায়গায় সে ইনভেস্টমেন্ট করতে পারবে। তো এরপর আমরা বলছি যে অপারেশন অফ ফরেন অ্যাকাউন্ট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট বাই বি অ্যান্ড সি টাইপ ইন্ডাস্ট্রিজ অ্যালাউড। অর্থাৎ আমি এ টাইপ বাদ দিয়ে বি অ্যান্ড সি টাইপও যারা আছে তাদের ক্ষেত্রে ফরেন কারেন্সি অ্যাকাউন্টটা এটা আমার এখানে অ্যালাউ করা আছে। তো কথা হলো যে বি অ্যান্ড সি টাইপের ক্ষেত্রে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট অ্যালাউ না করলে প্রবলেম কি, আর করলেও বা সুবিধা কি? আমি কেন এখানে রিস্ক থাকে যে অ্যালাউ করার? কারণ আমি যেহেতু অ্যালাউ করছি তাহলে নিঃসন্দেহে এখানে রিস্ক থাকে যে না অ্যালাউ আমি করতে পারতাম। এটার কারণ কি? স্যার বি এন্ড সি টাইপ ইন্ডাস্ট্রিটা বুঝতেছি না। যারা তুলনামূলকভাবে যাদের রেটিং কম ইন্টারন্যাশনালি, যারা মোর অর লেস খুব বেশি যে এফিশিয়েন্ট তা না, লেস এফিশিয়েন্ট বলা যায়, তাহলে তাদের ব্যবসায় লস করার পসিবিলিটি অনেক বেশি। লস করার পসিবিলিটি টের পেলে তারা সাথে সাথে দেখা যাবে যে তাদের সব অ্যাকাউন্টে এখান থেকে যা আছে যে পরিমাণ আছে সব নিয়ে তাদের নিজের দেশে চলে যাবে। তো সেই রিস্কটা আমি এখানে বি অ্যান্ড সি টাইপের ক্ষেত্রেও নিয়েছি আর কি, যে তোমরা বি অ্যান্ড সি টাইপ হলো আমার এখানে এসে ইনভেস্টমেন্ট করো। এখানে কিন্তু তাদের কাজের পরিবেশ, ওয়ার্ক আওয়ার, তারপরে তাদের প্রোডাকশন কোয়ালিটি, তারপরে ওভারঅল এনভায়রনমেন্ট এইসব মিলে বিভিন্ন কোম্পানিগুলো রেটিং হয় ইন্টারন্যাশনালি। তো বি অ্যান্ড সি টাইপ যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও আমি এই ফরেন কারেন্সি অ্যাকাউন্ট এটা আমি তাদের ক্ষেত্রেও অ্যালাউ করি। তো আজকের মোটামুটি আমরা এখানে শেষ করে ফেলেছি। তো আমি একটা পয়েন্টে একটু এটা আমার একটু জানা দরকার, আর একটু অ্যাক্সেলারেটেড depreciation on machinery or plant allowed। আমরা depreciation on machinery জানি, আমরা মেশিনারি গুডস এর ইউজ করলে সেটা যে ডিপ্রিসিয়েশন সেটা এখানে আমাদের ডিপ্রিসিয়েশন হয়। আর প্লান্ট অ্যালাউড, তো এখানে আমাদের ডিপ্রিসিয়েশনটা অন অ্যাক্সেলারেটেড ডিপ্রিসিয়েশন অন মেশিনারি এটা আমরা আর একটু দেখা দরকার যে এটার পয়েন্টের একটু এক্সপ্লেনেশন, এজন্য আমি দুঃখিত যে এই পয়েন্ট আমাকে একটু পরে জানাতে হবে। তো আজকের মোটামুটি আমরা এখানে শেষ করেছি। তো কারোর কোশ্চেন আছে? আর তোমাদের আমি কোশ্চেন লিখতে দিয়েছিলাম, তো কোশ্চেনগুলো আমি লেখা এখনো শেষ করব না, তোমাদের আরো আমি এক্সারসাইজ যদি দরকার থাকে তাহলে সেটা আমি মেসেঞ্জার গ্রুপে কোশ্চেন দিয়ে দিব, ঠিক আছে? 4টা কোশ্চেন লিখতে দিয়েছিলাম, স্যার দিয়েন ওখানে, তাহলে সবাই পেয়ে যাবো। তাহলে আমার মনে হয় তোমরা সবাই সেগুলো লিখে ফেলেছো।
জি স্যার জি স্যার লিখেছি। কিন্তু কয়জন লিখেছো? সেটা সবাই যে লিখছে কিনা লিখছি স্যার। এটা কিন্তু পরে তোমরাই বিপদে স্যার পড়বা। ঠিক হয়েছে না ভুল হয়েছে চেক করবেন না স্যার? চেক তুমি করলে বুঝতে পারবা যে ঠিক হয়েছে না ভুল হয়েছে। তুমি যদি নিজে বুঝতে না পারো তাহলে বুঝবা যে তোমার মধ্যে গোজামিল আছে। তুমি খালি লেখার কথার জন্য লেখা না, আমি যদি বলি তুমি 1 পেজের মধ্যেই লিখো, ওই তুমি যা জিনিসগুলো পড়ছো সেগুলো তুমি 5 লাইনের মধ্যে লেখো। যদি তুমি শর্ট করে জিনিসটা লিখতে পারো তাহলে সেটা তোমার মাথার মধ্যে গেঁথে থাকবে। আর যদি তুমি এই যে দেখে দেখে পুরোটাই লিখতে থাকো ওটাতে কিছু যায় আসে না। তুমি যদি 5 লাইন করেও লেখো বা 10 লাইনের মধ্যে পুরো টপিকটাকে কভার করো তাহলে দেখবে যে তোমার ওটা ব্রেনের মধ্যে একেবারে পুরো অ্যাডজাস্ট হয়ে আছে। আর যদি মনে করো মুখস্থ খালি লিখে যাচ্ছ ওতে কোনো বেনিফিট নেই। তুমি পড়ার পরে 10 লাইনে শর্ট করে ফেলো, তোমার বেশি লেখার তো আর আমি এখানে এফোর্ট দিতে বলছি না, বেশি লেখার তোমার দরকার নেই, কিন্তু তুমি 10 লাইনে লিখো যে আসল জিনিসটা তুমি 10 লাইনে লিখতে পারছো কিনা। প্রত্যেকটা জিনিস যদি তুমি 5 থেকে 10 লাইনের মধ্যে শেষ করতে পারো তাহলে বুঝবা যে এই জিনিসটা তোমার ব্রেনের মধ্যে ঢুকেছে, আর নাইলে তুমি এটা বুঝতে পারবে না। স্যার হ্যাঁ স্যার ওই যে অ্যাক্সেলারেটেড ডিপ্রিসিয়েশন যে দেখাইলেন, অ্যাক্সেলারেটেড Accelerated- ডিপ্রিসিয়েশন মানে হচ্ছে তাড়াতাড়ি ডিপ্রিসিয়েট হবে এটা না, যে তাড়াতাড়ি অ্যাক্সেলারেট হচ্ছে মানে ওটার হলো দ্রুত গতিতে আর কি। হ্যাঁ স্যার, তাহলে হ্যাঁ। ওইটা কেন অ্যালাউ করব? কারণ সেক্ষেত্রে আমার মানে খরচ বাড়বে না যদি হইতেছে আমার অ্যাক্সেলারেটেড না ডিপ্রিসিয়েশনের এখানে কারণে হলো হচ্ছে আমাদের যদি এই নষ্ট হয়ে যায় তাহলে? এখন কথা হলো যে অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন হয়তো এই অর্থে ইউজ হতে পারে যে বাইরের দেশ থেকে আমি যে মেশিনারি গুডস গুলো নিয়ে আসি সেগুলো হয়তো ইউজড বা নতুন মেশিনারি গুডস না, এরকম হতে পারে আর কি। যে এই জন্য আমি অ্যালাউ করি যে তুমি ঠিক আছে তুমি বাইরের যেগুলো ইউজড মেশিনারি সেগুলো নিয়ে আসো। হ্যাঁ এরকম হতে পারে, তো আমি আরেকটু জেনে তারপরে জানাবো। বুঝতে পেরেছো কি বলেছি? জি স্যার। আমি বলছি যে ওকে আমি স্যার, বাইরের দেশ ওকে থেকে স্যার। আমি মেশিনারি গুডস নিয়ে আসলাম, আমি যদি একটা নতুন মেশিনারি নিয়ে আসি তা সেটা তো আর দ্রুত ডেপ্রিসিয়েশন হবে না। কিন্তু যদি আমি বলি যে বাইরের দেশে যেসব ইউজড ম্যাটেরিয়ালস বা ইউজড মেশিনারি গুডস সেগুলো যদি নিয়ে আসি তাহলে তো সেগুলো দ্রুত ডেপ্রিসিয়েট করবে। কথা হলো যে আমি তাদেরকে দ্রুত ডেপ্রিসিয়েট করার জন্য অ্যালাউ করব কিনা বা ওই মেশিনারি গুডস গুলো মানে এরকম কোনো এক্সপ্লানেশন কিনা এটা আমার একটু জানা দরকার, আমি এটা জেনে তারপরে জানানোর চেষ্টা করব। ওকে ওকে স্যার। আচ্ছা তাহলে এখন ওই তোমরা যা বললাম 4-5 লাইনের মধ্যে 3-4 লাইনের মধ্যে লেখার চেষ্টা করবা, 5-7 লাইন। এইভাবে যদি প্রত্যেকটা কোর্স করতে পারবো, প্রত্যেকটা কোশ্চেন দেখবো যে তোমার পরীক্ষার সময় আর বই খোলা লাগছে না, ওই 5-7 লাইনের মধ্যে তোমার সব ব্যাখ্যা থাকবে। এটাকে বলা হয় সামারাইজেশন। সামারাইজেশন করলে যে কোনো জিনিস ইজি হয়ে যায়। তুমি যতই দীর্ঘ দীর্ঘ টপিক পড়ো না কেন, যারা বাইরের দেশে পড়তে যায় বা যারা ভালো করে পড়তে চায় পড়ে তাদের কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি সব বড় বড় টপিকগুলোকে সব ছোট করে ফেলো, ছোট করে ফেলে দেখবে যে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। একটা আমরা জানি কি একটা বিশাল বিশাল টপিকের মধ্যে কিন্তু সব বেসিক থাকে না, বেসিক থাকে 2 থেকে 3 লাইন, তারপরে সেগুলোর এক্সপ্লেনেশন থাকে। তো তুমি যদি সব পড়ে শর্ট করতে পারো তাহলে বোঝা যাবে যে তুমি এক্সপ্লেনেশন গুলো করতে পারো। বুঝা গেছে? তাহলে এই পুরোপুরি ওই বড় বড় পেজে না লিখে 7 থেকে 10 লাইনের মধ্যে লেখার চেষ্টা করো প্রত্যেকটা কোশ্চেন, তাহলে দেখবা যে পরীক্ষার সময় আর পড়ার দরকার হচ্ছে না, ওর থেকেই তুমি পুরো এক্সপ্লেনেশনটা পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা কোশ্চেন দিয়ে দিব, তুমি 7 থেকে 10 লাইনের মধ্যে লেখার চেষ্টা করবে। আর যে কোনো একটা জি খাতা স্যার। বা যে কোনো একজন আমাকে দেখালে তাহলে আমি বুঝতে পারবো যে আসলে সব টপিক কভার হচ্ছে কিনা। তোমার যেমন আমি যদি ধরি যে অপটিমাম টার্মস অফ ট্রেড, তো অপটিমাম টার্মস অফ ট্রেডের মধ্যে কি কি আছে আমরা জানি, তো এর মধ্যে সব ব্যাখ্যা না করে এটার আসলে আসল জিনিসটা কি, কোথা থেকে কি হয় 2-4টা পয়েন্ট লিখে রাখলে কিন্তু আমার সেটা ক্লিয়ার। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে আজকের এই পর্যন্ত, আমি পরে মেসেঞ্জারে যোগাযোগ করব। ওকে? আর না হলে আমি যদি দরকার হয় পুনরায় আবার এই জুম আইডিতে এসে তারপরে নতুন করে না হয় যদি কোনো সমস্যায় পড়ো তাহলে সেখানে ক্লাস নেওয়ার চেষ্টা করবো। আগে আমাকে বলে দিতে হবে যে স্যার এই টপিকে প্রবলেম আছে। ওকে? জি স্যার। জি স্যার। তাহলে আজকের এখানে শেষ করে দেব। থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আর যারা মাস্টার্সে পড়বা তাদের সঙ্গে হয়তো পরের ক্লাসে দেখা হবে। স্যার আর না স্যার হয় স্যার আমি রোলটা লিখিনি, দাঁড়ান একটু এক মিনিট, রোলটা একটু দিয়ে নিই। এখানে রোল আমরা দেওয়া পেয়েছি লাগবে না বলছে, আমিও দেই নাই। 29 জনকে পেয়েছি, এর বেশি আর কাউকে দিব না, ওই রোল দিয়ে কাজ নেই। ঠিক আছে? রোল দিয়ে স্যার কি রোল দিতে স্যার বলছে। আমি তো মানে দেই নাই সমস্যা নেই। রোল স্যার, দেই আমি তো নাই তো আমরা। পার্টিসিপেট স্যারই দেই স্যার নাই। বলছে দেওয়া লাগবে না। পার্টিসিপেন্ট গুলোর ও একটু আচ্ছা, সরি স্যার। স্ক্রিনশট দিয়ে দাও, ম্যাডামকে তো দিতে হবে। পার্টিসিপেন্টদের স্ক্রিনশট দিয়ে দাও। হ্যাঁ ওকে স্যার আমি নিয়েছি। ওকে ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত। আচ্ছা। থ্যাংক ইউ। আর যারা মাস্টার্স করবে তাদের সঙ্গে ক্লাসে দেখা হতে পারে, আর নাইলে বাকিদের সঙ্গে আর দেখা হবে না। ওকে থ্যাংক ইউ।